যে সংগঠনটি তাদের প্রথম জীবনের প্রথম প্রেরণ করেছিলাম সেই সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ইউনিট কমিটি থেকে আজকে আমি এখানে সেই সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কোটালীপাড়া উপজেলা শাখা সকল পর্যায়ের নেতৃত্বের সাথে মত বিনিময় সভা, এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোটালীপাড়া উপজেলা শাখা বিপ্লবী আহ্বায়ক এবং এই কোটালীপাড়া কলেজের ছাত্র সংসদ নির্বাচনের প্রধান ছিলেন রাজপথে মেধাবী সংস্কৃতি এবং বরিষ্ঠ নেতৃত্ব যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গোপালগঞ্জ জেলা শাখা নবনির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব, গোপালগঞ্জ আদালতের ডিপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোপালগঞ্জ জেলা শাখা সভাপতি মন্দিরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব, কোটালীপাড়া উপজেলা অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃত্ব, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণের সংগঠন যে সংগঠনের সাথে প্রথম প্রেরণ করেছিলাম সেই জাতীয়তাবাদী ছাত্র দলের কোটালীপাড়া উপজেলা 11টি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের একটি গণতান্ত্রিক আন্দোলনের আবশ্যক একটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক যারা পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের জনতার বাজার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বের সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাকে নিয়ে আমি এবং এই কোটালীপাড়াবাসী গর্ববোধ করতে পারে। সারা বাংলাদেশের মানুষ যাকে নিয়ে গর্ববোধ করেন। এই জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জন্মে কোটালীপাড়ায় সেই বিপ্লবী নেতা মরহুম কাজী আসাদুজ্জামানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 17 বছর ধরে স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে আমাদের যে সমস্ত সহযোগিতা আমাদের জীবন উৎসর্গ করেছেন তাদের মূল্যবান জীবন উৎসর্গ দিয়েছেন। বিশেষ জুলাই যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবনকে প্রিয় দিয়ে আলাদা করেছে, সেই সমস্ত বিরোধীদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের এই আত্মার আত্মার কামনা করছি। তাদের শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর অবস্থায় রয়েছে। অনেকে বহুমূল্য কর্ম করেছে, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকে এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দিয়ে রয়েছেন। আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি এবং আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সহযোগিতা বন্ধুরা, আমি একটি বিশেষ কারণে আজকের এই সভাটি আহ্বান করতে বলেছিলাম। লালন এবং মোস্তফাকে নিয়ে আজকের এই কোটালীপাড়া নাম কি? বাইজিদ আল্লাহ, বাইজিদ
না খুলনা ডিভিশন সম্মিলিত অভিযান জাতীয় ছাত্রদলের কাছ থেকে সেজন্য তারা এখানে এসেছেন। আমি তারা এখানে আছেন, আমি তাদের নাম বলবো, তারা একটু দয়া করে তাদের একটু যারা উপস্থিত জানাবে। কলাবাড়ি ইউনিয়নের রিয়াজ কলাবাড়ি ইউনিয়নের হোসাইন হুমায়ুন খান, নূর মল্লিক, পার্বতী গায়ে, সাদুল্লাহ নিউটন দীপক বুঝা বসো তন্ময় বৈরাগী বাঁধন বিশ্বাস, সজীব বৈরাগী, রামসিং ইন্ডিয়া, ক্লিন্টন বিশ্বাস, সোহাগ হাওলাদার, রাতুল তালুকদার, মির্তাজ তালুকদার, এই তো কি স্বল্প আকাশ আশিক শুভজিৎ স্বল্প আশা লাগে সৈকত হাওলাদার, মিঠুন অধিকারী, বান্দাবাড়ি ইউনিয়নের মুহিত হাওলাদার, মাসুম বান্দাবাড়ি, ইমন খান বান্দাবাড়ি, মহিদুল ইসলাম বান্দাবাড়ি, রাধাগঞ্জ ইউনিয়ন সন্ত্রাস খন্দকার, ফিয়াদ ইসলাম, জিহান ইসলাম, আকিব খন্দকার, মুসলা ইউনিয়ন মারুফ শেখ, জাকারিয়া শেখ, রাজীব শেখ, হিরন আমিনুল ইসলাম, সিয়াম দাড়িয়া, আমকলে সুমন চৌধুরী, রমজান শেখ, অন্তর খান, পিঞ্জুরি সজীব হাওলাদার, মাসুম শেখ, কামদে ইউনিয়নের কে আছে এখানে? কামদে ইউনিয়নের কে আছে? কজন? কামদে শুধুমাত্র কামদে ইউনিয়ন কারা আছে?
ওকে ঠিক আছে বসো। আমি এখন তিনজুরি ইউনিয়ন কারাগার আছে, তিনজুরি ইউনিয়নের কারাগার আছে। তোমরা দাঁড়াও, তোমরা আমি তো বলছি আমার কথা শুনেছি না। তিনজুরি হ্যাঁ বসো বসো। সুয়াগ্রামে কে আছে? সুয়াগ্রামে কে আছে? সুয়াগ্রাম এজন্য সরকার ওকে বান্দাবাড়ি কে আছে? আমি আগে নাম ডাকছিলাম, এখন আমি বান্দাবাড়িতে চলে আসি। কি নাম তোমার? রামশির কে আছে? রামশির লালন ভাই, এই স্বপ্নের অবস্থা মানে সামনে থেকে স্বপ্ন পিছনে চলে আসছে না, আপনার ব্যানা দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ রামশির, থ্যাংক ইউ। রাজনীতি আসলে সবাই জায়গায় বসে ধন্যবাদ রামশির। সাদুল্লাপুরে কে আছে? সাদুল্লাপুর থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাদুল্লাপুর বসো। আমি স্পেশাল থ্যাংক জানাচ্ছি সাদুল্লাপুর এবং রামশির ইউনিয়নকে এবং তাদের নেতারা সাদুল্লাপুরকে। কলাবাড়ি ইউনিয়নে কে আছে? কলাবাড়ি 1 2 3 4 5 6 7 ঠিক আছে, থ্যাংক ইউ কলাবাড়ি। যাও ভাই দাদা ওকে থ্যাংক ইউ বসো। আমতলী ইউনিয়নের কারাগার আছে, আমতলী সম্প্রদায়ের আমতলী ঠিক আছে। হিরো ইউনিয়নের কারা আছে? হিরোয়ের কেউ নেই, ঠিক আছে। কুশলা ইউনিয়ন কয়জন আছে? কুশলা ওকে সাধনা করে, সাধনা করে হ্যাঁ আমি তাই আপনাকে মিটিংয়ে ডাকিনি ভাই, সাধনার মিটিং না ওদেরকে সবসিডি দিতেছেন। ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ। আমি শিখলাম কোন ইউনিয়নের কি অবস্থা। প্রিয় সত্য বন্ধুরা, আপনারা যারা এখানে ছাত্রদলের করার জন্য মনস্থির করেছেন এবং এখানে এসেছেন, কেন ছাত্রদল করবে, ছাত্রদল কেন করবে সেটা জানতে হবে। ছাত্রদলের কে প্রতিষ্ঠা করেছিল, ছাত্রদল কে প্রতিষ্ঠা করেছিল সেটা জানতে হবে। কত সালে কত তারিখে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছিল জানতে হবে না? আর কেন ছাত্রদল করবেন সেটা জানতে হবে না? সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার রাজনীতি সুন্দর পরিচ্ছন্ন পরিচিত হবে না। আদর্শ যদি সামনে না থাকে রাজনীতি কখনো সুন্দর হতে পারে না। ছাত্রদল প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের একটি বিশেষ প্রেক্ষাপটে। 1979 সালে 1 জানুয়ারি আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে একটি ছাত্র সংগঠন ছিল, যে ছাত্র সংগঠনটি সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদার, নারী ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে ছাত্র সংগঠনটি সেই সমস্ত কাজে জড়িত ছিলেন না। জাতির প্রয়োজনে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেছিলেন একটি ছাত্র সংগঠন আবশ্যক করা প্রয়োজন, যে ছাত্র সংগঠন একটি গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় থেকে ছাত্র রাজনীতি পরিচালিত করবে, ছাত্রদের অধিকার আদায়ের জন্য
ক্যাম্পাস ভিত্তিক অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদের কমিটি থাকতে হবে এবং সেখানে যারা নেতৃত্ব দেয় তারা যেন সমাজের দেশের কাজে আসতে পারে এবং ছাত্র সমাজের অধিকার নিয়ে তারা যেন আন্দোলন সংগ্রাম করতে পারে এবং দাবি আদায় করতে পারে। সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালের 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দল নামে একটি ছাত্র সংগঠনের আত্মা প্রকাশ করেছিলেন। প্রিয় বন্ধুরা, শিক্ষক প্রগতি এই তিনটি মূলনীতিকে মুখে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্র দলকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই গণতান্ত্রিক সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী ছাত্র জনাব কাজী আসাদুজ্জামান ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অত্যন্ত নিষ্ঠার সাথে সাহসিকতার সাথে সততা নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল পরিচালিত করেছিলেন মরহুম কাজী আসাদুজ্জামান। আমরা সেজন্য নিজেদেরকে গর্ব করি। এই কোটালি করার সন্তান হিসেবে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই সংগঠন কোটি কোটি পা ফেলে সারা বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছিল। শুধু বাংলাদেশের দক্ষিণ এশিয়ায় একটি বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন জাতীয়তাবাদী ছাত্র দল। আমি ছাত্রদের একজন কর্মী হিসেবে নিজেকে গর্ববোধ করি। আমি আজকে আপনাদের এখানে এসেছি ইউনিয়নের নেতা, থানার নেতা, কিন্তু আমার পরিণত হওয়ার প্রথম ধাপের সুযোগ হয়নি। আমি প্রথম একটি ওয়ার্ডের ইউনিট কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলাম। সেই থেকে আমার ছাত্র রাজনীতির পথ চলা। একজন কেন্দ্রীয় সভাপতি কিভাবে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করার জন্য পাড়ায় ঘুরে ঘুরে আসে, আমাদের মতো যারা রাজনীতি করতো না তাদেরকে উজ্জীবিত করে এই জাতীয় ছাত্র দলের পতাকাকে উজ্জীবিত করেছিলেন। তার নাম ছিল এই ফরিদপুরের আরেকটি সংবাদ যারা যার বাড়ি ফরিদপুর জেলার মধুখালীতে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলেন। যারা তার হাত ধরে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলাম। কেন কেন অনেকে বলেন গোপালগঞ্জ একটি ভৌগোলিক অবস্থান হচ্ছে এমন, এখানে সবাই জয়গান স্লোগান দেয়, এখানে সবাই একটি তার বন্দী করে। কিন্তু আমরা মনে করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক মত অনেক পথের মানুষ থাকবে, অনেক রাজনৈতিক দল থাকবে, এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই তো গণতন্ত্রের ভিত্তি বন্ধুরা। সেই কারণ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলকে বেছে নিয়েছিলাম নিজের আদর্শের ঠিকানা হিসাবে। যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছাত্র জীবনে অনেকে বলতেন তোমার বাড়ি গোপালগঞ্জ, তুমি কেন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করছো, তোমার তো চাকরি করার কথা ছিল। হ্যাঁ, সেখানে তার মত ছিল। ছাত্রদের একটা আদর্শ, সে আদর্শ কখনই মনে প্রাণে ধারণ করতে পারে নাই। আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি ছাত্রদের বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে কিভাবে সন্ত্রাসের হওয়ায় পরিণত করেছিল। আমরা দেখেছিলাম সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা জসিমউদ্দিন মানে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত মানবরা লেখাপড়া করতে যেতেন, তাদেরকে প্রতিদিন ধর্ষণ করে এবং ধর্ষণের ১৭ বছর পালন করেছিল ওই ছাত্রলীগ পরিণত হয়েছিল একটি ধর্ষণের ছাত্র সংগঠন হিসাবে। সেই কারণে ছাত্রলীগ ওরা টেন্ডার মতো করতো, ওরা রক্ষপাত করতো, ওরা অস্ত্রবাজি করতো ক্যাম্পাসে সর্বত কারণে ছাত্রলীগ করতে কখনোই সংশোধন করে নাই। জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের
হওয়ার পরে বাংলাদেশের যখনই কোনো দুর্যোগ এসেছে, দুর্বিপাক এসেছে, জাতীয়তাবাদী ছাত্র দল সবাই আগে সেখানে একটি স্বৈরাচার যদি বাংলাদেশের রাজনীতি হয়েছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দল। ছাত্র জনতা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সর্বভাগে থেকে জাতীয়তাবাদী ছাত্র দল নেতৃত্ব দিয়েছিল। জাতীয়তাবাদী ছাত্র দল একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন, যা লক্ষ্য প্রদর্শনী শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলাম। কেন করেছিলাম? সেই ব্যাপারটা জানানোর জন্যই আজকের এই ছাত্র দলের এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। আমি জানি সবার ক্ষুধার্ত, তারপরও উদ্দেশ্য নিয়ে কর্মসূচিটা আমরা প্রণয়ন করেছি, সেই উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে হবে, তাহলে এই কর্মসূচিটা ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা একটু বিলম্ব করে ফেলেছি। আমি এরপর থেকে অন্যান্য সংগঠনগুলোতে আমি বিএনপি আন্দোলনের মঞ্চে রাখি, তাদের যখন আসবে তাদের পরিচয় করে দিয়ে তবে আমি আমি আপনাদের সাথে কথা বলব। প্রিয় বন্ধুরা, জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে একটি প্রোডাক্টিভ দায়ের সংগঠন। বিএনপির অনেক কর্ম এবং সহযোগী সংগঠন রয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির একটি সহযোগী সংগঠন। কথাটা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জাতীয়তাবাদী ছাত্র বিএনপির কোনো অঙ্গ সংগঠন না। জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির একটি সহযোগী সংগঠন। এই সহযোগী সংগঠনটা হচ্ছে একটি প্রোডাক্টিভ লাইনের সংগঠন, যেখান থেকে প্রোডাকশন বের হয়। জাতীয়তাবাদী ছাত্র দলকে এক সময় সে যুব দলের নেতৃত্ব দিলে, এক সময় সে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিলে, কিশোর দলের নেতৃত্ব দিলে, শ্রমিক দলের নেতৃত্ব দিলে, এখান থেকে কিন্তু শুরু। অর্থাৎ প্রোডাকশন লাইনটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র। সেই জন্য যারা এই সংগঠনের দায়িত্ব পালন করছেন উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে, আপনাদেরকে আমি আপনাদের নেতাকে আমি এই কথাগুলো বলছি। প্রিয় বন্ধুরা, আপনি যদি না জানেন, এই ছাত্রদল সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান ধারণা না থাকে, কোনো জ্ঞান না থাকে, আপনার আদর্শিক জড়তার সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান না থাকে, তাহলে তো আপনার যারা উপজেলার নেতারা, আপনাদের ইউনিয়ন আছে, ইউনিয়নের নেতারা যদি না জানে, তাহলে আপনারা যে একটি নতুন কর্মী সংগ্রহ করবেন সেটা তো আপনারা পারবেন। সেজন্য আপনাকে আগে জানতে হবে জাতীয়তাবাদী ছাত্র দল সম্পর্কে, এই ছাত্র দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে, আপনার আদর্শের সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন ছাত্র দল প্রতিষ্ঠিত করলেন সেটা আমি আপনাদেরকে আলোচনা করলাম। আমি মনে করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আর কেন আমরা জিয়াউর রহমানের আদর্শটাকে বুকে ধারণ করলাম? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সেনা অফিসার ছিলেন। 1971 সালের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ ভাবে চিনত। উনি কিভাবে বাংলাদেশের মানুষের দৃষ্টিগোচর হলেন বা বিশ্বপটে আসলেন বাংলাদেশে, সে ব্যাপারগুলো আপনাদেরকে জানতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সেনা অফিসার ছিলেন, অর্থাৎ মেজর পদে একজন সেনা অফিসার ছিলেন। উনি এই মেজর পদে চাকরি করতেন। ওনার পোস্টিং ছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। 1971 সালের 25 মার্চ, আপনারা সবাই জানেন, একটু কালে রাত্রি বাংলাদেশের মানুষের 1975 সালের 25 মার্চ কালে রাত্রি, যে রাত্রিতে বাংলাদেশের স্বাধীনতাকে নমস্কার করে কোন
হুঁশিয়ার ছাড়া, সতর্ক ছাড়া বাংলাদেশের নিরীহ মানুষের উপরে পাক হানাদার বাহিনী বর্বর হামলা চালিয়েছে, অনেক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছিল। অর্থাৎ পাকিস্তানের বাহিনী বর্বর হামলা করে গণহত্যা চালিয়েছিল বাংলাদেশের মানুষের উপরে। তখন প্রথম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে একজন মেজর উনি সেদিন পাকিস্তানের এই বর্বরতা হামলার প্রতিবাদে উনি রিভোল্ট করেছিলেন। উনি বলেছিলেন, ওই রিভোল্ট আমি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আমি পাকিস্তানের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। জিয়াউর রহমান একজন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসার। উনি জানতেন না আগামী দিনে কি হবে, বাংলাদেশ স্বাধীন হবে কি হবে না, উনি জানতেন না। যদি বাংলাদেশ স্বাধীন না হতো, 1971 সালের 16 ডিসেম্বর যদি বাংলাদেশ স্বাধীন না হতো, জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর কাছে গ্রেপ্তার হয়ে রাষ্ট্রদ্রোহী মামলায় মাসুল্লাহ করে ফাঁসির কাজকে ঝুলতে হতো। এটাই ছিল জিয়াউর রহমানের পরিণতি। উনি জানতেন সেনাবাহিনীর আইনটি, উনি জানতেন। উনি জেনে শুনে বুঝে শুধুমাত্র দেশপ্রেমিকের জন্য একজন গভীর দেশপ্রেমিক মানুষ, একজন দেশপ্রেমিক সেনা অফিসার সেদিন রিভোল্ট করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। যখন রিভোল্ট করলেন, ওনার আরো কিছু বাঙালি সৈনিকদের সাথে নিয়ে, কিছু অফিসারদের সাথে নিয়ে উনি যখন ক্যান্টনমেন্ট থেকে বের হতে আসছিলেন, তখন তার সহযোগীরা বলেছিল, স্যার আপনি এবং আমরা এই ব্যারাক ছেড়ে চলে যাচ্ছি, আমরা হয়তো যুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হব, কিন্তু আপনার স্ত্রী সন্তান কিন্তু ব্যারাকে রয়েছে। জিয়াউর রহমান বললেন, ব্যারাকে রয়েছে সেটা আমি জানি, আপনাদের স্ত্রী সন্তান কোথায় রয়েছে? তারা বললেন, সবাই তো ব্যারাকে রয়েছে। তখন জিয়াউর রহমান বলেছিলেন, আপনারা কি সবাই উদ্ধার করে নিয়ে আসতে পারবেন? তখন তারা বলেছিল, স্যার এটাতে এখন আর সম্ভব নয়, কারণ আমরা ইতিমধ্যে রিপোর্ট করেছি সেনাবাহিনীর বিরুদ্ধে। তখন জিয়াউর রহমান বলেছিলেন, আপনাদের সকলের স্ত্রী সন্তানদেরকে যদি তখন আনতে পারবে, তখন আমার স্ত্রী সন্তানদেরকেও আনাজ করতে হয়েছে, আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, মহান রব্বুল আলামিন ওদেরকে হেফাজত করবে। এটা জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ইতিহাস আমি যদি দীর্ঘভাবে বই পড়ে অনেক বড় বড় লেখক জিয়াউর রহমান সম্পর্কে বই লিখেছেন। বই পড়লে আপনারা অনেক ধারণা রাখতে পারবেন। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আপনারা জাতীয়তাবাদী ছাত্রদল করার জন্য স্থির করেছেন, সেজন্যই কথাগুলো আপনাদের জানতে হবে। কারণ আপনারা যখন আপনার ক্যাম্পাসে যাবেন, আপনার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যাবেন, আরেকজন আপনাকে প্রশ্ন করতে পারে, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে বন্ধুরা, যে আপনি কেন ছাত্রদল করেন, আমাকে কেন করার জন্য বলছেন, তখন তাকে বলতে হবে কেন আপনি করেন। উনি রিভোল্ট করলেন, শুধু রিভোল্ট করলে উনি ঘরে বসে থাকবেন না বা পালিয়ে গেলেন না। আমরা ইতিহাস থেকে জানি, যখন কোনো দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, যখন কোনো দেশের স্বাধীনতা শুরু হয়, তখন সেই দেশের বিদ্যমান রাজনৈতিক দলের নেতারা সেই দেশের স্বাধীনতা ঘোষণা করে থাকে, মুক্তিযুদ্ধের ঘোষণা করে থাকে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য ছিল, এই জাতির দুর্ভাগ্য ছিল, তৎকালীন সময়ে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষকে বা এই দেশকে নেতৃত্ব দিতে, তারা সেই কাজটা করলেন না। বন্ধুরা, ইতিহাস বর্ণিত 100 বছর পরে হলেও ইতিহাস তার সঠিক জায়গায় যায়, এটাই ইতিহাস। অপেক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে হয়তো কোনো রাজনৈতিক নেতা এই স্বাধীনতার ঘোষণাটা দিবে, কিন্তু দেন নাই। আমরা ইতিহাস থেকে জেনেছি, আমরা বই পড়ে জেনেছি, আওয়ামী লীগের কয়েকজন নেতা তাজউদ্দিন সাহেব এবং তার কয়েকজন সহযোগী
32 নম্বরে গিয়েছিলেন, যেখানে সবাই অনেকে বলেন এই মানুষ যে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, উনি 32 নম্বরে থাকতেন। সেদিন ওনার দলের নেতা তাজউদ্দিন সহ আরো কিছু নেতারা সেদিন শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেছিলেন, প্রিয় নেতা, যুদ্ধ শুরু হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার ঘোষণা পায় নাই, এখনো মুক্তিযুদ্ধের ঘোষণা আসে নাই। আপনি যদি ঘোষণা না করে, কে ঘোষণা করবে? বাংলাদেশের মানুষ নেতৃত্বহীনতায় থাকবে, এদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হবে না, বাংলাদেশের মানুষ এই বিধি ব্যবস্থায় থাকবে। আপনি দয়া করে স্বাধীনতার ঘোষণাটা দেন। সেদিন তথাকথিত অবিসংবাদিত নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিয়ে বলেছিলেন, তোমরা আমাকে ফাঁসির কাজকে ঝুলাতে চাও, তোমরা আমাকে আমার ফাঁসি দেখতে চাও, আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা খাওয়াতে চাও, আমি এই কাজটা করবো না। আমরা বই পড়ে দিয়েছি, আপনারা বই পড়বেন, জানবেন আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। সেদিন তাজউদ্দিন সাহেব বলেছিলেন, ঠিক আছে নেতা, স্বাধীনতার ঘোষণা আপনি দিলেন না ওকে, কিন্তু আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যান, আপনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে আপনি আত্মসমর্পণ করবেন না। কারণ আপনি যদি আত্মসমর্পণ করে এদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হবে, আপনি এই কাজটা করবেন না। আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যান, সেখান থেকে নেতৃত্ব দিবেন জাতির মুক্তির জন্য। কিন্তু সেদিন তাজউদ্দিন সাহেবের মিথ্যা যে আহ্বান, সে আহ্বানের সাড়া না দিয়ে স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন সেই নেতা। আরেকদিকে একজন মেজর, একজন দেশপ্রেমিক সেনা অফিসার নিজের জীবনের মায়া ত্যাগ করে স্ত্রী সন্তানের কথা ভুলে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসলেন। যখন বাংলাদেশের কোন রাজনৈতিক নেতারা ঘোষণা দিলেন না, অপেক্ষা, তখন 26 তারিখে জিয়াউর রহমান বাধ্য হয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য। আমার আদর্শের জন্য মহানের স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এখানে কথা স্বাধীনতার ঘোষণা করলেন নিজের পক্ষে, নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতির পরিচয় দিয়ে ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি যখন ঘোষণা দিয়ে আমরা সহযোগীদের সামনে আসলেন, কিছু কিছু সহযোগিতা করলেন, প্রিয় নেতা, প্রিয় স্যার, আপনি তো ঘোষণা করলেন, আপনি তো সেনা অফিসার, হয়তো বাংলাদেশের সমস্ত ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীর মানুষ দল মত নির্বিশেষে এই যুদ্ধে হয়তো সবাই ঝাঁপিয়ে পড়তে নাও পারে। কারণ একজন রাজনীতিবিদের এই ঘোষণা দেওয়া উচিত ছিল, সেটা যখন হয় নাই, তখন আপনি একজন রাজনৈতিক নেতার পক্ষ থেকে যদি ঘোষণাটা দেন, তাহলে কিন্তু আমাদের আর কোনো ত্রুটি থাকে না, বাংলাদেশের সকল মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। জিয়াউর রহমান ভাবলেন, ঠিক তাই তো, এটা তো একজন রাজনৈতিক নেতার পক্ষেই থাকতে হবে। ছুটে গেলেন আবার কেন্দ্রে, উনি শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমি এখানে বলে গেলাম, এই কোটায় দাঁড়িয়ে আপনারা বই পড়লেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, সাক্ষী দেবে বাংলাদেশের মানুষ এখনো অনেক মুক্তিযোদ্ধা আছে। আমরা দেখেছিলাম যখন জাতীয় সংসদে আমার আদর্শের জনককে নিয়ে একজন নর্তকী কথা বলে, অনেক অশিক্ষিত মানুষ ওই সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমানকে পাকিস্তানের চরবারের অন্তর্ভুক্ত চেষ্টা করে, তার চরিত্র হরণের চেষ্টা করে। তখন ওই আওয়ামী লীগের আরেক নেতা, অর্থাৎ আওয়ামী লীগের যে জোট ছিল, সেই জোটের নেতা, জাসদের নেতা মঈনুদ্দিন খান বাদল বলেছিলেন, আমরা কিন্তু আপনারা যেটা করছে এটা ঠিক না, আমরা কিন্তু জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়েছি, কানে শুনেছি। আমরা দেখেছিলাম ওই আওয়ামী লীগের নেতা
শেখ হাসিনা স্বামী ওয়াজেদ সাহেব বলেছে, আমি এবং হাসিনা বসে বসে রেডিওতে শুনেছিলাম সত্য কখনো থামা চাপা দিয়ে রাখা যায় না। সেজন্য বলি, একজন নেতা তার জীবনের তার পরিবারের চিন্তা করে মহান স্বাধীনতা ঘোষণা করে নেয়। আরেকজন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসার, দেশের গায়ে দেশের মায়ায় নিজের জীবন, স্ত্রী সন্তানের জীবন ভুলে গিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। রাজপুত্র বাংলার কথা চিন্তা করে রিভোল্ট করেছিলেন পাকিস্তান বাহিনীতে। সেজন্যই যাও আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। নিজে নরকমে যুদ্ধ করে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। 9 মাস পাখানার বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে প্রিয় মাতৃভূমিকে শহীদ করেছিল। ভূমি ত্যাগ করতে নেতৃত্ব দিয়েছিল আমার আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং একজন সেক্টর কমান্ডার যিনি বাংলাদেশের বাড়িতে থেকে মহান মুক্তিযুদ্ধের সংগঠিত করেছিল। সেদিন কিন্তু এই সংগঠন করি, সেদিন ছাত্রদল করেছিলাম। আর আপনারা জাতীয় ছাত্রদল সেগুলো অনেক ইতিহাস আছে, সব ইতিহাস অনেক সময় ইতিহাস সব বলবো না। শুধু বলতে চাই, জিয়াউর রহমান 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আবার তার কর্মজীবনে ফিরে গিয়েছিলেন, আবার তারা ফিরে গিয়েছিলেন। কিন্তু আবার 71 থেকে 75 বাংলাদেশে একটি রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। 75 থেকে 78 বাংলাদেশে আরেকটি রাজনৈতিক অধ্যায় তৈরি হয়েছিল। প্রিয় বাংলা, 71 থেকে 75 কি হয়েছিল? বাংলাদেশের মানুষ চলে যখন সারা দেশে তখন বাংলাদেশে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। যে হত্যাকাণ্ড আমরা কখনো কামনা করি নাই, আমরা এটা কখনো কামনা ছিল না, কিন্তু হয়েছিল। সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় যারা বসেছিল সে কথাটা তারা শেখ মুজিবুর রহমান সাহেব যখন সব পরিবারে হত্যা করা হলো, তার হত্যার মধ্য দিয়ে সেদিন বাংলাদেশের ক্ষমতার মর্যাদা বসেছিল শেখ মুজিবুর রহমান সাহেব। তার হস্ত নামে পরিচিত তৎকালীন বাণিজ্যমন্ত্রী অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ক্যাবিনেটের বাণিজ্যমন্ত্রী শেখ কুমিল্লা খন্দকার মুস্তাক বিএনপি করতো। খন্দকার মুস্তাক বিএনপি করতো। আরে বিএনপি তো জন্মই হয় না। 1975 সালে খন্দকার মুস্তাকের ক্যাবিনেটে শেখ মুজিবুর রহমান সাহেবের ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীরা যোগ দিয়েছিলেন, পার্লামেন্টের সমস্ত সদস্যরা যোগ দিয়েছিলেন। তাহলে শেখ মুজিবের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বেনিফিশিয়ারি হয়েছিল না, লাভবান হয়েছিল না। শেখ মুজিবকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আলাদা করে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। 71 থেকে 75 বাংলাদেশে ঘন্টায় যখন 75-এর পরে আবার 75 থেকে 78-এ বাংলাদেশে ঘন্টায় ক্ষমতা রাষ্ট্র বদল হতে চলছিল। ঠিক তখনই আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতির ক্রান্তিকালে আবার জাতির হাল ধরলেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফিরে বন্ধুরা। বিএনপি সৃষ্টি হল 1978 সালের 29 সেপ্টেম্বর, অর্থাৎ বিএনপির জন্ম হল 78 সালের 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। আর 71 থেকে 78 এই যে 60 বছর, এই 60 বছর বাংলাদেশকে কারা পরিচালনা করলেন? প্রশ্ন করে রাখবেন, কারা পরিচালনা করলেন? বিএনপি তো জন্ম 78 সালে, তাহলে 71 থেকে 78 এই দেশ পরিচালনা করলো না। এই দেশ পরিচালনা করেছিলেন আওয়ামী লীগ। এই দেশ পরিচালনা করেছিলেন আওয়ামী লীগ। 78 সালে জিয়াউর রহমান আবারও বাংলাদেশে ঘুরে গেলেন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। বেশি সময় পাওয়া নাই, মাত্র 3.5 বছর রাষ্ট্র ক্ষমতা ছিল।
এই 3.5 বছরে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এমন কোন সাইট নাই যেখানে জিয়াউর রহমান হাত পড়ে নাই। এই 3.5 বছরের মধ্যে একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে উনি খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন। খাল খনন করার মধ্য দিয়ে, শেষ প্রকল্পের মধ্য দিয়ে উনি বাংলাদেশের মানুষকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন এবং ওই প্রথম বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিল বিদেশে শুধুমাত্র জিয়াউর রহমানের কারণে। আজকে অর্থনৈতিক যে মূল ভিত্তির উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যে দুটি কাজ, সেই দুটি কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটি হচ্ছে গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠিত করেছিলেন আমার আদর্শ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই গার্মেন্টস খাত থেকে এখন বাংলাদেশের আরেকটি খাত, সেটা হচ্ছে জনশক্তি রপ্তানি। এই জনশক্তি রপ্তানি করছেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমার ভাইটা আপনার ভাইটা কিভাবে বলবো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সৌদি বাদশাহ মিশরের উনি সৌদি গিয়েছিলেন, সেখানে বাদশাহ ভারত বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট আপনি সৌদি আরবে এসেছেন, আমার আমন্ত্রণে এসেছেন, আপনি সৌদি আরবের মেহমান, আপনাকে আমরা কিছু উপহার সামগ্রী দিতে চাই। জিয়াউর রহমান বলেছিলেন ওই হয়তো আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললেন, না, আমি কোনো উপহার দিতে আপনার দেশে আসি না। যদি আপনি আমাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, আমার দেশকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আমার দেশে অনেক শিক্ষিত যুবক রয়েছে, অনেক দক্ষ শ্রমিক রয়েছে, আপনি যদি তাদেরকে আপনার দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, ওটাই হবে আমার জন্য সব থেকে বড় ঘোষণা করেছিলেন। বাংলাদেশ থেকে শ্রমিক সেই থেকে শুরু হয়েছিল বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক দেওয়া, এবং সেই থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সর্বভাবে ভিত্তির উপর দাঁড়িয়েছে জিয়াউর রহমানের কারণে। সেজন্য জিয়াউর রহমান আমাদের অবশ্যই আমি আগে খেয়াল করছিলাম, জিয়াউর রহমান 3.5 বছরে শুধু বাংলাদেশ না, উনি মুসলিম বিশ্বের একজন রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। জিয়াউর রহমান উনি মুসলিম দেশ যুদ্ধে লিপ্ত হয়েছিল, উনি সেই যুদ্ধ ভঙ্গ করে দিয়েছিল। জিয়াউর রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা এবং তার রাজনৈতিক বিচক্ষণতার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছিলেন বাংলাদেশের মানুষ যখনই কোনো সমস্যায় আবদ্ধ হয়েছে, তখনই জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিক বসে দাঁড়িয়েছিল। দুষ্কৃতিকারীরা জিয়াউর রহমানকে হত্যা করেছিল 1981 সালে। আমরা হারিয়েছিলাম একজন মহানেতাকে, একজন দেশপ্রেমিক নেতাকে আমরা হারিয়েছিলাম। আমরা সেই সবকে সত্যের মধ্যে থেকে ছাত্র আজকে বাংলাদেশ সহ বিশ্বের একজন শক্তিশালী সংগঠন হয়েছে। সেজন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, জিয়াউর রহমান সম্পর্কে আপনারা ধারণা রাখতে হবে। জিয়াউর রহমান সম্পর্কে জিয়াউর রহমান আদর্শ, আপনার আদর্শ সম্পর্কে যদি আপনি ধারণা না রাখেন, তাহলে আপনার রাজনীতি সুন্দর হবে না, পরিচ্ছন্ন হবে না, পরিশুদ্ধ হবে না। পরিবার করে আপনারা ছাত্র রয়েছে, আপনারা পরিবারের মধ্য দিয়ে সঠিক ইতিহাস জানবেন, সঠিক ইতিহাস জেনে আপনি রাজনীতি করবেন। আর রাজনীতি যখন করবেন, আপনার লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য যদি না থাকে, তাহলে রাজনীতি কিন্তু সুন্দর হবে না। লক্ষ্য থাকতে হবে, এক সময় পার্লামেন্টে যেতে হবে, মন্ত্রী হতে হবে, এই দেশ পরিচালনা করতে হবে, পড়ালেখা হতে হবে। লক্ষ্যটা ঠিক করতে হবে। লক্ষ্যহীন মানুষ পাল্টিহীন লোক বানাতে হবে। সেজন্য লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য যদি থাকে, ইচ্ছা শক্তি থাকে, যদি ত্যাগ থাকে, আপনি গন্তব্যে পৌঁছাবেন। তার জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত দৃষ্টান্ত আমি নিজে এক সময় ভাবতাম, যখনই কমিটিতে ছাত্র দলে যুগ্ম আহ্বায়ক ছিলেন, ভাবতাম যদি ওয়ার্ডের সভাপতি হতে পারতাম, হয়েছি। যখন ওয়ার্ড সভাপতি হয়েছে, ভাবতাম যদি থানার সভাপতি হতে পারতাম, হয়েছি। তখন ভেবেছিলাম থানার যখন হয়েছি, মহানগরের সভাপতি হতে পারলে হয়েছি। আবার ভেবেছিলাম সারা সেন্ট্রাল মেম্বার যদি হতে পারতাম, হয়েছি। তার কেন্দ্রের সংসদে ছিলাম। অতএব একজন মানুষ যদি লক্ষ্য স্থির করতে পারে এবং তার যদি ইচ্ছা শক্তি থাকে, তার যদি শ্রম থাকে, অবশ্যই সে লক্ষ্যে পৌঁছাবে, এটা বিশ্বাস
বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েছি বাংলাদেশ একটি রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির মধ্যে অবস্থান করছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশকে দ্রুত আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের মানুষের সঙ্গে একটি রূপরেখা দিয়েছেন, একটি সংস্কার প্রস্তাব দিয়েছেন। আপনাদের হাতে আমি একটু আগে পৌঁছে দিয়েছি, আপনারা পেয়েছেন। একদিন দফাটা পেয়েছেন না, একদিন দফাটা আমাদের কাছে পৌঁছেছে না। যারা ছাত্র রাজনীতি করতে চান, সবাই স্টুডেন্ট, সবাই লেখাপড়া করেন, আপনারা এই একদিন দফাটা একটু পড়বেন। আপনারা দয়া করে এই একদিন দফাটা একটু পড়বেন, কারণ একদিন দফা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি কিন্তু আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লা, আপনার ওয়ার্ডে আপনি আরেকজনকে একদিন দফা সম্পর্কে বলতে পারবেন, ধারণা দিতে পারবেন। সেই জন্য আমি প্রথমত ছাত্রদের যে বন্ধুরা রয়েছেন, আপনারা একদিন দফা সম্পর্কে একটি সামগ্রী জ্ঞান রাখবেন। আপনি যদি এই জ্ঞানটা রাখেন, আমি বিশ্বাস করি তারেক রহমান আগামী বাংলাদেশ আপনার সামনে এবং বাঙালির সমাজকে নির্মাণের জন্য যে চিন্তা করছেন সেটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে একদিন দফা বাস্তবায়ন করতে হবে বন্ধুরা। আমি বিশ্বাস করি অনেক রাজনৈতিক দল অনেক কথা বলছে, সংস্কারের কথা বলছে, কিন্তু ওদের ক্ষমতা নেই, কোন সংস্কার প্রস্তাব আনারও ক্ষমতা নেই এবং সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কোনো ক্ষমতা তাদের নেই। বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল রয়েছে যে দলটার ভিত্তি রয়েছে দেশের সাধারণ জনগণের মধ্যে, আর সেই দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ বিএনপি। আমরা যে দলের রাজনৈতিক দল আমাদের সাংগঠনিক অভিভাবক যার সাথে জনগণের বক্তব্য হওয়া, সেই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক এই রাষ্ট্রপতি আমাদের একদিন দফা প্রণয়ন করেছে। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের জনগণের সাথে এই একদিন দফা বাস্তবায়ন করি। এই একদিন দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ অর্থাৎ সাম্য এবং মানবিক সমাজ নির্মাণের যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারেক রহমান, সেই বাংলাদেশ গড়ে দিই। আমি বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থেকে আমরা যদি আমাদের ভারতের অর্জন করতে পারি, বিশ্বাস করি আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি